আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি এসএসসি উইথ সাইফুরস ইংলিশ কনফিডেন্স এক্সাম চ্যালেঞ্জের 3 নাম্বার রিভিশন ক্লাসে। এখন আমরা 3 নাম্বার রিভিশন ক্লাসে যে টপিকগুলো শিখব সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, আমরা তাহলে স্লাইডসে চলে যাই। এই যে চলে এসেছি। Read the following text carefully and answer the questions 4 and 5. এটা হচ্ছিল আমরা আনসিন প্যাসেজ চলে এসেছি। আনসিন প্যাসেজের মধ্যে আমরা চলে এসেছি ফার্স্ট। আজকে আমরা শিখবো হচ্ছিল যে জন মিল্টন উনি হচ্ছিল যে একজন সাহিত্যিক ছিলেন এবং তার জীবনে কি কি হয়েছে, তার জীবনে যে কাহিনীগুলো সেগুলো হচ্ছিল আমরা আজকে দেখব। তাহলে পড়া শুরু করা যাক। Okay. Okay. Milton was a great poet after William Shakespeare. মানে হচ্ছে জন মিল্টন হচ্ছিল যে শেক্সপিয়ারের পরেই সেই একজন গ্রেট পোয়েট হিসেবে আখ্যায়িত হয়েছে, মানে তার নামটা এরপরেই আসে। তো his father decided early that Milton was to have a literary career. মানে তার বাবা আগেই ঠিক করে নিয়েছে যে তার একটা সাহিত্য জীবন হবে বা সাহিত্যিক হিসেবে তার ক্যারিয়ারটা গড়বে, জীবনটা গড়বে। At the age of 7 in 1615 he got himself admitted in Star Palace School. মানে তার 7 বছর বয়সে 1615 মানে 1615 সালে he got himself admitted in Star Palace, মানে হচ্ছে সেই স্টার প্যালেস স্কুলে ভর্তি হয়। But Milton could not pay attention to his studies in this school. মানে হচ্ছে কিন্তু মিল্টন হচ্ছে তাই এই স্কুলে তার পড়াশোনায় মনোযোগ দিতে পারেনি। তাহলে after a couple of years he left the school and studied at St. Paul's School till 1624. After a couple of years মানে হচ্ছিল এর কয়েক বছর পরেই he left the school, সে স্কুলটি ছেড়ে দেয়, আগে যে স্কুলে ছিল, এবং পড়াশোনা করে সেন্ট পলস স্কুলে 1624 সাল পর্যন্ত। তাহলে ইন দ্য সাকসিডিং ইয়ার জন মিল্টন এন্টার্ড ক্রিস্ট কলেজ ইন ক্যামব্রিজ। এর পরবর্তী বছরেই সে হচ্ছিল যে পরবর্তী বছর সময়ে হচ্ছিল যে বা বছরেই হচ্ছিল সে হচ্ছে তোমার নাম কি ক্রিস্ট কলেজ ইন ক্যামব্রিজের ক্রিস্ট কলেজে সে ভর্তি হয়। হি টুক হিজ MA ডিগ্রি অ্যাট দ্য এজ অফ 24। সে তার মাস্টার্স অফ আর্টস ডিগ্রিটা নিয়ে হচ্ছিল যে 24 বছর বয়সে নিয়ে ফেলে। আর এরপরের লাইন হচ্ছে অ্যান্ড ওয়েন্ট টু হিজ ফাদার্স হাউস ইন দ্য ভিলেজ অফ হর্টন, এবং তার বাবার বাড়িতে যায়, একটা মানে গ্রামের বাড়িতে যায় হচ্ছিল কিসে, হর্টনে। মিল্টনস ফাদার মানে হচ্ছিল মিল্টনের বাবা, হাউএভার মানে হচ্ছিল যাই হোক, had faith in his son and allowed him to continue his studies at Horton from 1632 to 1638. মানে হচ্ছিল তার বাবা যাই হোক, তার বাবা হচ্ছিল তার উপর ভরসা রেখেছিল এবং তাকে হর্টনে পড়াশোনা কন্টিনিউ করতে দেয়, মানে চলমান রাখতে দেয় 1632 to 1638। মানে হচ্ছিল 1632 সাল থেকে 1638 সাল পর্যন্ত তার বাবা তার উপর ভরসা রাখে এবং তাকে পড়াশোনা কন্টিনিউ করতে রাখে। During this time he made himself master of everything, মানে হচ্ছিল যে everything worth knowing in the literature of Rome, Greece, Italy, France, Spain and the Bible. এই সময়ের মধ্যে সে তাকে একদম worth knowing everything মানে হচ্ছিল সে কি সাহিত্য সম্পর্কে জানে, রোম, গ্রিস, ইতালি, ফ্রান্স, স্পেন and the Bible সম্পর্কে সেই সবগুলা যতটুকু জানা সম্ভব, এভরিথিং ওর্থ নোয়িং এভরিথিং মানে হচ্ছে যতটুকু জানা সম্ভব সে সব কিছু সম্পর্কে জেনে ফেলে। এবং ইন 1643 মিল্টন মেট ম্যারি পাওয়েল ইন অ্যান অকেশন অ্যান্ড ম্যারিড হার, এবং 1643 সালে সে একটি অনুষ্ঠানে তার ওয়াইফ যাকে সে বিবাহ করে ম্যারি পাওয়েল ইন অ্যান অকেশন, তার সাথে দেখা হয় এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। But this great poet became blind in 1652. 1652 সালে এই বিখ্যাত কবি অন্ধ হয়ে যায়, ব্লাইন্ড মানে অন্ধ হয়ে যায়। The idea behind his famous work, The Paradise Lost, developed after his blindness. মানে হচ্ছে তার যে এই প্যারাডাইস লস্ট হচ্ছিল যে তার বিখ্যাত হচ্ছিল যে একটা
কাজের মধ্যে, বিখ্যাত কাজের মধ্যে প্যারাডাইস লস্ট একটা কাজ, যেটার আইডিয়া সে হচ্ছিল যে অন্ধ হওয়ার পরে ডেভেলপ করে বা হচ্ছিল যে এটাকে সে গড়ে তোলে। দেন আফটার হিজ ব্লাইন্ডনেস দ্য প্যারাডাইস লস্ট স দ্য লাইট অফ দ্য ডে ইন দ্য ইয়ার 1665। মানে হচ্ছে যে 1665 সালে এই দ্য প্যারাডাইস লস্ট এটা হচ্ছিল যে প্রকাশিত হয়, বা যে এখানে যে বোঝানো হয়েছে যে স দ্য লাইট অফ দ্য ডে ইন 1665 সালে, এটা হচ্ছিল যে তোমার প্রকাশিত হয়েছে। আর হচ্ছিল যে 9 years after the publication this great artist in English literature died। মানে হচ্ছিল এটা প্রকাশিত হওয়ার 9 বছর পরে সে মারা যায়। তাহলে আমরা হচ্ছিল এখন 4 নম্বর কোশ্চেনে যাব সলভ করার জন্য। এই পুরা টেক্সটটা হচ্ছিল যে ফলোইং টেক্সট যেটা আমরা পড়েছি, এটা হচ্ছিল পড়ার মাধ্যমে হচ্ছিল যে পুরাটা বাংলাভাবে আমরা অনুবাদ করে নিয়েছি, যাতে আমাদের পরবর্তী কোশ্চেনগুলো উত্তর করতে সুবিধা হয়। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, 4 নম্বর কোশ্চেনে যাচ্ছি। ওকে, আমাদের হচ্ছিল যে জন মিল্টন নিয়ে, ওনার বায়োগ্রাফি নিয়েই হচ্ছিল পুরো টেবিলটা সাজানো। তো জন মিল্টনের বায়োগ্রাফি নিয়ে যে নেম অফ দ্য ইভেন্টস, ওকে আমি একটু পেনটা নিই, নেম অফ দ্য ইভেন্টস, প্লেস, ইয়ার অ্যান্ড হোয়াট বা কন্ট্রিবিউশন বা কোনটা করেছিল। আচ্ছা, তো বর্ন কত সালে হয় সে, এটা আমরা, আচ্ছা তাহলে আমরা 4 নম্বর কোশ্চেনটায় যাই। 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে আমাদের কমপ্লিট দ্য টেবিল বিলো উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। এটাতে আমরা 5টা কোশ্চেনে 5 মার্ক থাকবে, এবং এখানে হচ্ছিল আমরা জন মিল্টনের বায়োগ্রাফি নিয়ে প্রত্যেকটা কোশ্চেনে অ্যান্সার করব। তাহলে প্রথমে আমাদের দেওয়া আছে নেম অফ ইভেন্টস, প্লেস, ইয়ার অর টাইম, হোয়াট অর কন্ট্রিবিউশন। তাহলে প্রথমটা হচ্ছিল বর্ন, জন মিল্টন কত সালে জন্মগ্রহণ করে। জন মিল্টন কত সালে জন্মগ্রহণ করে সেটার জন্য আমরা প্যাসেজে গেলে বা যে টেক্সটটা আমরা পড়েছিলাম একটু আগে ওইটাতে গেলেই পাবো। আচ্ছা, জন মিল্টন ওয়াজ আ গ্রেট পোয়েট আফটার উইলিয়াম শেক্সপিয়ার। এই যে অ্যাট দ্য এজ অফ 7 ইন 1650। তাহলে অ্যাট দ্য এজ অফ 7 ইন 1615 বর্ন, মানে যে তার জন্ম সালটা সরাসরি দেওয়া নেই এখানে। যেহেতু সরাসরি দেওয়া নেই, আমরা বের করতে পারবো কিভাবে, তার 7 বছর বয়সে কত সাল চলতেছিল, 1615 সাল। 1615 সাল থেকে 7 বছর বাদ দিলে হবে 1608 সাল। তাহলে তার জন্মসাল কখন, তার জন্মসাল হচ্ছিল 1608। এই যে এখানে পেনটা কোথায়, এই তো 1608। তাহলে আমরা এখন পরের কোশ্চেনে যাই। স্টাডিড ফ্রম 1617 টু 1624। তাহলে আমরা আবার প্যাসেজে যাব। ওকে, তাহলে সে এই কত সাল থেকে কত সাল, 1617 থেকে 1624। 1617 সাল থেকে 1624, এই যে 1624 পর্যন্ত কোথায় পড়ে, সেন্ট পল স্কুলে। তাহলে আমরা এখানে সেন্ট পল স্কুল লিখে ফেলবো। সেন্ট পল স্কুল লিখে ফেলার পরে আমরা থার্ড কোশ্চেনে যাব। থার্ড কোশ্চেনটা হচ্ছে নেম অফ ইভেন্টস। তাহলে অ্যাট এজ 24, অ্যাট 24 মানে অ্যাট এজ 24, অ্যাট মানে 24 বছর বয়সে। তাহলে 24 বছর বয়সে সে কি করছে, 24 বছর বয়সে হচ্ছিল সে MA ডিগ্রি গ্রহণ করে। MA ডিগ্রি গ্রহণ করে তার, হি টুক হিজ MA ডিগ্রি, মানে আমরা পরের স্লাইডে যাই। তাহলে এখানে হবে টুক হিজ MA ডিগ্রি at the age of 24। ফেমাস ওয়ার্ক, তার ফেমাস ওয়ার্ক এখানে লেখাই আমরা একটু আগে পড়েছি, দ্য লস্ট প্যারাডাইস। এই যে দ্য লস্ট প্যারাডাইস, দ্য লস্ট প্যারাডাইস, দ্য ফেমাস ওয়ার্ক দ্য লস্ট প্যারাডাইস। দ্য লস্ট প্যারাডাইস এখানে লিখে দিব, ঠিক আছে। তাহলে আমরা লিখি the lost paradise। ওকে, তারপরে the lost paradise, এই যে the lost paradise। তারপরে আমরা লাস্ট যে কোশ্চেন, মিল্টন পাস্ট অ্যাওয়ে, মানে মিল্টন মারা যায় কত সালে। এটারও কিন্তু সরাসরি উত্তর দেওয়া নেই। এখানে
মিল্টনের দ্য লস্ট প্যারাডাইস বইটি যে সাল দেওয়া আছে তার 9 বছর পরে সে মারা যায়। তাহলে তার বইটি কত সালে বের হয়? 1665 সালে। 1665 সালে আমরা সাথে আরো 9 যোগ করব। 9 যোগ করলে কত আসে? 1674 সাল। তো সে মারা যায় 1674-এ। তাহলে আমরা এটাও লিখে ফেলি 1674-এ। আর তাহলে আমরা পুরাটা একবারে করে ফেলি। তার জন্মসাল হচ্ছে 1608, তারপর হচ্ছিল স্টার্ট ফ্রম সেন্ট পল স্কুল, তারপরে হচ্ছিল যে took his MA degree, MA degree আর হচ্ছে হলো যে ফেমাস ওয়ার্ক দ্য লস্ট প্যারাডাইস। ওকে, আর হচ্ছিল যে সে মারা যায় 1674 সালে 1674। took his MA degree at age 24, তারপরে ফেমাস ওয়ার্ক হচ্ছিল দ্য লস্ট প্যারাডাইস, আর হচ্ছিল মিল্টন পাস্ট অ্যাওয়ে 1674। ওকে, তাহলে আমাদের এই প্রশ্নটি সম্পূর্ণভাবে শেষ। পরে আমরা আসছি রাইট আ সামারি অফ দ্য অ্যাবভ প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস। এটা হচ্ছিল আমরা যেটাকে বলি সামারি লেখা। সামারি আমাদের পরীক্ষার মধ্যে 10 মার্ক, বুঝতে হবে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। একটা সামারি লিখতে গেলে আমাদেরকে মাথায় রাখতে হবে 3টা জিনিস। প্রথমত আমরা যে প্যাসেজটা পড়েছি ওই প্যাসেজটার হচ্ছে হলো যে প্যাসেজের ভিতরে অনেক লেখাই থাকবে, প্যাসেজের 1/3 বা কতটুকু প্যাসেজটা যত লাইন হবে তার থেকে ছোট হবে। এটা প্যাসেজটা যদি অনেক বড় হয় তার থেকে ছোট হবে। 1/3 বলো বা তুমি যদি একটা প্যাসেজ তোমার 40 লাইন হয় তাহলে তুমি 15 থেকে 18 লাইন লিখতে পারো। এর বেশি আমার মনে হয় না তোমার লিখলে শোভা পাবে। তাহলে একটি সামারি লিখতে গেলে তুমি 3টা জিনিস খেয়াল রাখতে বলেছিলাম। প্রথমটা হচ্ছিল যে একটা ব্যক্তি সম্পর্কে যদি লেখা হয় তাহলে ব্যক্তির জীবন বৃত্তান্তটা একদম ব্যক্তিকে দিয়েই শুরু করতে হবে, যে সে অনেক বিখ্যাত কবি ছিল, এবং মাঝখানে থাকবে হচ্ছিল তার ওয়ার্কস বা সে কী কী কাজগুলো করেছে বা তার কীর্তি কাহিনী বা তার হচ্ছিল যে জীবনের ইম্পর্টেন্ট মোমেন্টগুলো। এখানে আবার লিখতে যাও না যে ওর বাবার নাম এটা, মার নাম এটা, এখানে তার সব ইম্পর্টেন্ট জিনিসগুলো থাকবে। যেমন এখানে যেরকম জন মিল্টনের ক্ষেত্রে আমরা শুরু করবো যে প্রথমে তার ইন্ট্রোডাকশন থাকবে। জন মিল্টন অনেক বিখ্যাত কবি ছিল উইলিয়াম শেক্সপিয়ারের পরেই। তারপর হচ্ছিল যে তার হচ্ছিল যে হ্যাঁ এই বছর বয়সে সেই স্কুল সেন্ট পল স্কুলে ভর্তি হয়। তারপর হচ্ছিল এটা ছাড়ার পরে সে হচ্ছিল যে অন্য কোন স্কুলে ভর্তি হয় এটা নিয়ে লিখবো। তারপরেই ঢুকে যাব তার মেন যে লাইফে যে লিটারেচারগুলো করেছিল বা যে সাহিত্যকর্মগুলো যে করেছিল, দ্য লস্ট প্যারাডাইস, এগুলো নিয়ে ভিতরে সুন্দর করে লিখবো এবং লাস্টে একটা ইতি টানবো যে তার জীবনে কিভাবে মৃত্যু হয় বা কি হয়, ওইটা দিয়ে একটা শেষ করে দিব। তো সামারির 3টা পার্টের মধ্যে একটা হচ্ছিল ইন্ট্রোডাকশন, আর একটা হচ্ছিল মেইন কি পয়েন্টসগুলো, আর লাস্টে হচ্ছিল একটা কনক্লুশন টানতে হবে আমাদেরকে। আচ্ছা, তাহলে আমাদের এখন যে নতুন কোশ্চেন এসেছি সেটা হচ্ছে ম্যাচিং টেবিল বা ম্যাচ দ্য পার্টস অফ দ্য সেন্টেন্সেস গিভেন ইন দ্য কলাম A, B and C to write 5 complete sentences। তাহলে এটার সম্পূর্ণ করতে গেলে আমাদের মাথায় রাখতে হবে 3টা কলাম থাকবে, কলাম A, কলাম B, কলাম C। এই 3টা থেকে হচ্ছিল প্রথমটার সাথে সামঞ্জস্য রেখে দ্বিতীয়র সাথে সামঞ্জস্য রেখে তৃতীয় কলামে আমরা যাব। তৃতীয় কলামে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কলাম থেকে মানে A, B, C কলাম থেকে আমরা যে একটা সেন্টেন্স তৈরি করব, এটার জন্য আমাদের সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে কলাম এর এতে, ছোট হাতের এতে যে সেন্টেন্সটা আছে সেটার সাথে এখানের যে সেন্টেন্সটা আছে এটার সামঞ্জস্য থাকতে হবে, আবার এখানে যে সেন্টেন্স আছে এটারও সামঞ্জস্য থাকতে হবে। তাহলে প্রথমটা আমরা চেষ্টা করি, এডুকেশন মিন্স, তাহলে এখানে প্রথমটা আছে হচ্ছে কনসিয়াস অফ আওয়ার রাইটস, না এটা হবে না। ফ্রি ইজ আ ম্যান, না এটাও হবে না। এইমস এট, এটাও মিলে না। ইজ টু এনলাইটেন, এটাও মিলে না। তাহলে
লাস্টে একটাই বাকি আছে, এডুকেশন মিনস দ্য রিসিভিং অফ ফর্মাল লার্নিং। মানে এটা এডুকেশন মিনস এখানে কি আসতে হবে, এডুকেশনে একটা ধারণা আসতে হবে, তাই না? তাহলে দ্য রিসিভিং অফ ফর্মাল লার্নিং, দ্য ইন্ডিভিজুয়াল এটাও হয় না, দ্য রিমুভিং ডার্কনেস এটাও হয় না, ফ্রম রেস্ট্রিকশনস এটাও হয় না, ফ্রম অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন তাহলে এটার জন্য এটা হয়। তাহলে এডুকেশন মিনস দ্য রিসিভিং অফ ফর্মাল লার্নিং ফ্রম অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশনস। তাহলে এরপরেরটা আমরা চেষ্টা করি, দ্য পারপোজ অফ এডুকেশন। দ্য পারপোজ অফ এডুকেশন, এখানে এডুকেশনের উদ্দেশ্যটা কি? নিশ্চয়ই এনলাইটেন, আলোকিত করা, ইজ টু এনলাইটেন দ্য ইন্ডিভিজুয়াল, এটাও পেয়ে গেলাম। এডুকেশন মেক্স আস, এডুকেশন মেক্স আস, আমাদেরকে এডুকেশন কি বানায়? এই যে এডুকেশন মেক্স আস কনসিয়াস অফ আওয়ার রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। এডুকেশন আমাদেরকে সচেতন বানায় আমাদের অধিকার এবং আমাদের দায়িত্ব সম্পর্কে। তাহলে প্রথম তিনটা আমরা মিলিয়ে ফেললাম, এবং চতুর্থ নাম্বারটা এখানে আমি তোমাদেরকে বোঝানোর জন্য এরকম অ্যারো দিয়ে বোঝাচ্ছি, তোমরা পরীক্ষায় রাখার সময় এ বি এরকম করে করে 5টা সেন্টেন্স লিখে দিবে, তাহলে তোমাদের সম্পূর্ণ মার্ক 5-এ 5 পাবে। তাহলে 4 নাম্বারটা আমরা করি, এডুকেশন এরপরেটা কি? এডুকেশন আমরা এরপরে আছে ফ্রি ইজ আ ম্যান আছে, এইমস এট আছে, তাহলে আমরা ফ্রি ইজ আ ম্যানটাই আগে নিই, দুইটাই যেহেতু সমান জিনিস একটা দিয়ে করলে হবে। ফ্রি ইজ আ ম্যান ফ্রম রেস্ট্রিকশনস। দেন আরেকটা আছে এডুকেশন এইমস এট রিমুভিং ডার্কনেস। একটা হচ্ছিল এডুকেশন একটা মানুষকে বিভিন্ন রেস্ট্রিকশন থেকে ফ্রি রাখে, আর এডুকেশন একটা মানুষকে মানে এডুকেশনের উদ্দেশ্যটা হচ্ছে হলো যে সমাজের অন্ধকারগুলো দূর করা, বা রিমুভিং দ্য ডার্কনেস, জীবনের বা সমাজের সব অন্ধকার দূর করা। যে এখন আমরা এই 5টা সুন্দরভাবে বের করে নিতে পেরেছি, এবং এইভাবে লিখলেই ABCDE দিয়ে লিখলেই আমরা সম্পূর্ণ 5 মার্ক পেয়ে যাব। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেনটা হচ্ছিল আমাদের গ্রাফ বা পাই চার্ট বা চার্ট এক কথায়। তো এই চার্ট লিখতে হলে আমাদের, যেহেতু আমরা রাইটিং পার্টে চলে এসেছি, আবার রাইটিং পার্টে আসলে আমাদের মাথায় রাখতে হবে প্রত্যেকটা রাইটিং পার্টকে আমরা চেষ্টা করব একটা ফরম্যাটে ভাবতে বা কয়েকটি নিয়মের মধ্যে ভাবতে, কারণ ইন্ডিভিজুয়ালি অনেকগুলো রাইটিং পার্ট পড়া সম্ভব না। আমরা কি 100টা চার্ট বা পাই চার্ট পড়লে আমাদেরকে পরীক্ষা কমন পড়বে এটার কোনো নিশ্চয়তা আছে? না। কিন্তু আমরা যদি লেখার সঠিক নিয়ম জানি তাহলে আমাদের হাজার হাজার লিখতে দিলেও আমরা কোনো দ্বিধাবোধ করব না, আমরা সুন্দর লিখতে থাকবো। তাহলে চার্ট বা পাই চার্ট বা যে কোনো ধরনের চার্ট লেখার সময় আমাদের সর্বপ্রথম মাথায় রাখতে হবে, এটা শুরুটা হবে হচ্ছিল দ্য চার্ট বা দ্য পাই চার্ট শোজ অ্যাবাউট, এটা দিয়ে শুরু করতে হবে যে এটা কি দিয়ে বলা হয়েছে, ইন্ট্রোডাকশনটা এটা কি দিয়ে কি সম্পর্কিত চার্ট, এটা দিয়ে শুরু করতে হবে। যেহেতু এখানে লেখা আছে দ্য পাই চার্ট বিলো শোজ দ্য ইন্টারেস্ট অফ সেকেন্ডারি স্কুল in different subjects. Describe the chart in about 150 words. You should highlight and summarize the information given in the chart. এখানে হচ্ছে সেকেন্ডারি স্কুলে কার কোন সাবজেক্টে ইন্টারেস্ট আছে এটা শো করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইংরেজিতে 17% স্টুডেন্টের ইন্টারেস্ট আছে, বাংলায় 21%, গণিতে 35%, সায়েন্সে 27%। আচ্ছা, তাহলে আমাদের মাথায় রাখতে হবে একটি চার্ট বা একটি পাই চার্ট বা যে কোনো চার্ট লিখতে গেলে আমাদের লিখতে হবে যে দ্য পাই চার্ট শোজ দ্যাট, এখানে যেটা লেখা আছে দ্য ইন্টারেস্ট অফ সেকেন্ডারি স্কুল ইন ডিফারেন্ট সাবজেক্টস, এটা লেখার পরে আমরা হচ্ছিল যে কোন সাবজেক্টে এক একজন স্টুডেন্টের কেমন ইন্টারেস্ট এটা নিয়ে লিখতে হবে। তাহলে ইন্টারেস্ট কিন্তু একটাতে কম, একটাতে বেশি, একটাতে অনেক বেশি। তাহলে যেটাতে কমবে সেটাতে হচ্ছিল ডিক্রিজ, আর যেটাতে বাড়বে এটাতে হচ্ছিল ইনক্রিজ। তাহলে আমরা একটা জিনিস ভেবে রাখবো যে আমরা প্রথমে ইন্ট্রোডাকশন দিব, তারপরে ইন্ট্রোডাকশন দেওয়ার পরে আমাদের হচ্ছিল যে চার্ট, এটা তো পাই চার্ট বা আরও গ্রাফ চার্ট আছে, তোমার হচ্ছিল যে গ্রাফ চার্টের মধ্যে হচ্ছিল যে ইনক্রিজ করে ডিক্রিজ করে, তখন হচ্ছিল তোমরা কিভাবে শুরু করবা,
তোমরা ইন্ট্রোডাকশন দিবা, ইন্ট্রোডাকশন দেওয়ার পরে তোমরা হচ্ছে হলো যে যদি ফার্স্টে হচ্ছিল এত পার্সেন্ট মানুষ এই কাজটা করে, দেন যদি পরবর্তী সালে বা পরবর্তী টাইমে বা পরবর্তী টার্মে যদি দেখো যে বেড়ে যাচ্ছে, তাহলে দেন ইটস ইনক্রিজেস টু 30% বা 50%, যত পার্সেন্ট ইনক্রিজ হবে। এবং এর পরের স্টেটমেন্টে যদি তোমার দেখো যে এত সালে এটা কমে গিয়েছে, তাহলে আবার দিবা যে এত সালে ইট ডিক্রিজেস টু, মানে এটা কমে বাড়ে, এগুলোর জন্য ইনক্রিজ ডিক্রিজ বা দ্য চার্ট রাইজ আপ, মানে বেড়ে এত পার্সেন্টে চলে যায়। তো এই লাইনগুলো দিয়ে আমাদের প্রত্যেকটা জিনিসের অ্যান্সার করতে হবে এবং লাস্টে একটা কনক্লুশন টানতে হবে। কনক্লুশনে থাকবে হচ্ছিল তোমার এই যে প্রতিটা জিনিস নিয়ে যে সাবজেক্টের যে ইন্টারেস্ট, কোনটায় কম ছিল অনেক, কোনটা অনেক বেশি ছিল, কোনটায় একদম লোয়েস্ট এবং কোনটা একদম হাইয়েস্ট, এটা একটা সামারি টানতে হবে আমাদেরকে। এবং শুরুতে ইন্ট্রো দেওয়ার পরে কি কি আমরা আবার বলি, শুরুতে ইন্ট্রো দিব, যে এই পাই চার্ট বাই চার্টটা এটা সম্পর্কিত বলা হয়েছে, তারপরে দিব এত পার্সেন্ট এটা, এত পার্সেন্ট ওইটা, এবং ইট ডিক্রিজেস টু, ইনক্রিজেস টু, তারপরে হচ্ছিল ইট রাইজ আপ, এইসব শব্দ ব্যবহার করে আমরা হচ্ছিল যে এই যে চার্টের কমা বাড়া বা পাই চার্টের এত পার্সেন্ট কমে এত পার্সেন্ট বাড়ে এটা ডিসক্রাইব করব। তারপরে হচ্ছিল আমরা কনক্লুশন টানবো যে এটাতে হাইয়েস্ট এত পার্সেন্ট স্টুডেন্ট ছিল ইংলিশে ইন্টারেস্টেড, এখানে যেহেতু ম্যাথে দেওয়া, হাইয়েস্ট ম্যাথে সবচেয়ে বেশি, লোয়েস্ট হচ্ছে হলো যে এখানে ইংলিশে, তারপরে হচ্ছে হলো যে বিসাইড দ্যাট এত পার্সেন্ট এটা এবং ওটাতে এত পার্সেন্ট বাংলা এবং সায়েন্সে ছিল। এগুলো দিয়ে একটা কনক্লুশন টেনে এটা শেষ করব, তাহলে আমাদের চার্টও শেষ। পরবর্তী স্লাইডে যাই, এটা আবার দেখি। সাপোজ ইউ আর রোশন or রোশনারা living at 64 Pragpur Road, Kushtia. Your younger brother doesn't take physical exercise at all. Now write a letter telling him the importance of taking physical exercise. ওকে, ধরো এটা আমাদের খাতা, মার্জিন করা খাতা। তাহলে আমরা ফার্স্টে লিখবো ডেট, তারপর লিখবো যে এখানে যে মেনশনড, ওকে ইউ লিভিং ফ্রম, আচ্ছা আমরা যেখানে থাকি এই জায়গার নাম, এখানে ইউ আর লিভিং অ্যাট 64 প্রাগপুর রোড, কুষ্টিয়া, এটা লিখলাম। লেখার পরে ডিয়ার ব্রাদার, যেহেতু এখানে আমার ইয়াঙ্গার ব্রাদার, ডিয়ার ব্রাদার দিয়ে শুরু করব, ডিয়ার ব্রাদার দিয়ে শুরু করব। হোপ দ্যাট ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ। দেন আমরা হচ্ছিল যে গ্রিটিংসটা, প্রথম পার্টটুকুতে একটা গ্রিটিংস, প্রথম প্যারা, যে ডিয়ার ব্রাদার দিয়ে এরকম 2 লাইনের একটা প্যারা করবা, এখানে হচ্ছিল গ্রিটিংস থাকবে, হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ। তারপর হচ্ছিল যে আরও অনেক কিছু দিতে পারি আমরা, যেমন আমরা দিতে পারি হচ্ছিল যে তোমার পড়াশোনা ঠিকভাবে চলছে, তারপর হচ্ছিল যে বাসার সবাই কেমন আছে, এইটুক দিয়ে শুরু করতে পারি। তারপরে লাস্ট লেটার, এখানে প্রথম প্যারার মধ্যে আরেকটু দিতে পারি যে লাস্ট লেটার তুমি বলেছিলে বা আমি আগে আমার বাবা মার থেকে খবর পেলাম তুমি প্রতিদিন ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক কসরত করো না, তাহলে আজকে তোমাকে আমি এটার ইম্পর্টেন্স সম্পর্কে বলবো। তারপরে এরপরে সেকেন্ড প্যারাতে হচ্ছিল যে ফিজিক্যাল এক্সারসাইজের ইম্পর্টেন্স সম্পর্কে তোমরা লিখবা। লেখার পরে হচ্ছিল যে লাস্টের প্যারাতে হচ্ছিল যে আজ আর নয় নো মোর টুডে। দেন হচ্ছিল যে লিখবা হচ্ছিল যে গিভ মাই সালাম টু আব্বা অ্যান্ড আম্মা, বা আব্বু আম্মুকে আমার সালাম দিও। অ্যান্ড টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড প্লিজ ট্রাই টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ। এটা দিয়ে তুমি শেষেই ইয়োর বিগ ব্রাদার বা ইয়োর এল্ডার ব্রাদার দিয়ে নাম দিয়ে দিবা। তারপর হচ্ছিল ছকটা তো আগেই দেখিয়ে দিয়েছি কীভাবে করবা। ফ্রমে হচ্ছিল নিজে, টু হচ্ছিল যে ইয়াঙ্গার ব্রাদারের নাম ঠিকানা, ফ্রমে নিজের নাম ঠিকানা। ওকে, আর এখানে হচ্ছিল একটা স্ট্যাম্প দিবে। শেষ, লিটারের পার্টটুকু ফুললি ক্লিয়ার আমাদের। তাহলে আমরা পরবর্তী হাতে যাই। ইমেলে হচ্ছিল যে আমাদের ইমেলের ফরম্যাটটা দেখাই। ধর এটা খাতা, ইমেলের ধর এটা খাতা, এই খাতার মধ্যে তুমি ফ্রম টু সেন্ট সাবজেক্ট, ফ্রম টু সেন্ট সাবজেক্ট এভাবে শুরু করবে। ফ্রম দিয়ে হচ্ছিল তোমার ইমেলটা, টু দিয়ে হচ্ছিল যাকে পাঠাবা তার মেলটা, এবং মেল কিন্তু সবগুলো ওয়ার্ড ছোট হাতের হবে। সেন্ট হচ্ছিল যে তোমার ফার্স্টে ডে, ধরো ওয়েনেসডে লিখলা, ওয়েনেসডে লেখার পর হচ্ছিল যে তারিখ লিখলা, তারিখের পর সালের পরে হচ্ছিল যে কয়টা বাজে লিখছো এগুলো দিবে। তারপর হলো সাবজেক্টটা হচ্ছিল যে এখানে কি সাবজেক্টটা চাইছে, এখানে যে লিখছে ওয়ান অফ ইউর ফ্রেন্ডস হ্যাজ মেড আ ব্রিলিয়েন্ট রেজাল্টস ইন এসএসসি এক্সামিনেশন,
Now write an email congratulating her on her brilliant success. Okay, তাহলে সাবজেক্ট দিয়ে দিবা congratulating my friend on her brilliant success, এটা দিয়ে দিলে সাবজেক্টও কমপ্লিট। তারপর ডিয়ার ফ্রেন্ড, ডিয়ার যে ফ্রেন্ডের নাম এটা দিয়ে লিখবা, লিখে হচ্ছিল যে গ্রিটিংস করবা। গ্রিটিংসের পরের বার্ড হচ্ছিল তার এই যে সাকসেসের জন্য যে সে তুমি কত বেশি খুশি হয়েছো, সে কেমন অনেক বেশি একটা ভালো রেজাল্ট করেছে এটা নিয়ে লিখবে। লিখে হচ্ছিল ইয়োর সেভার দিয়ে শেষ করে মেল পার্টটুকু ক্লোজ করে ফেলবে। এটাই হচ্ছিল যে মেলের ফরম্যাটটা। দেন আমরা আসি, এখন আমরা এসে গিয়েছি ডায়লগ রাইটিংয়ে। ডায়লগ রাইটিংয়ে হচ্ছে তোমার সর্বপ্রথম থাকবে হচ্ছিল তুমি এবং তোমার বন্ধুর মধ্যে কোনো একটা বিষয় সম্পর্কে কথা বলতে বলবে বা কোনো একটা কাজ সম্পর্কে তোমরা আলোচনা করো, এটা থাকবে। তাহলে ডায়লগ রাইটিংয়ের মধ্যে তোমরা সর্বপ্রথম এটা পড়ে আমরা দেখি যে সাপোজ ইউ আর রোহান আর রায়ানা reading in class 10. You along with your classmates wants to make a garden in front of your school. তুমি এবং তোমার শিক্ষার্থী মানে তুমি এবং তোমার বন্ধুরা মিলে স্কুলের সামনে একটি গার্ডেন করতে যাচ্ছ, তাহলে বাগান করতে যাচ্ছ। তাহলে ইউ নিড টু টক টু দ্য হেডমাস্টার, তোমাদের হেডমাস্টারের সাথে বা তোমার হেডমাস্টারের সাথে কথা বলা লাগবে। নাও রাইট এ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড দ্য হেডমাস্টার অ্যাবাউট মেকিং আ গার্ডেন। আচ্ছা, একটি ডায়ালগের সর্বপ্রথম তিনটি জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছিল গ্রিটিংস থাকতে হবে, দেন দ্য মেইন টপিক অ্যান্ড দ্য বিদায়, মানে হচ্ছিল তুমি যে শেষ করছো ডায়লগটা এটার একটা টার্নিং পয়েন্ট থাকতে হবে, যে আজ আর নয় বা আমার একটি কাজ আছে বা কোনো একটা কিছু বলে শেষ করতে হবে। এবং গ্রিটিংসে হচ্ছিল হ্যালো, আসসালামু আলাইকুম, এটা বলে বেশিরভাগ ক্ষেত্রে ডায়লগে হ্যালো বলে একটা ডায়লগ শুরু করা হয়, যে দুই বন্ধুর কথোপকথন বা হেডমাস্টারের সাথে স্টুডেন্টের। তো এখানে যে টপিকটা আছে, রোহান একজন, ধরো তুমি রোহান, তুমি তোমার হেডমাস্টারের সাথে কথা বলবে একটা স্কুলের সামনে একটি গার্ডেন বানানো নিয়ে। তো এখানে শুরুতেই টিচারের সাথে হেডমাস্টারের সাথে কথোপকথনের শুরুতেই বলতে হবে হ্যালো বা আসসালামু আলাইকুম স্যার, তো বলবে মে আই কাম ইন, কাম ইন, টিচার বলবে কাম ইন। তো এইভাবে হচ্ছিল যে শুরু করতে হবে গ্রিটিংসটা। দেন মেইন টপিক হচ্ছিল যে শুরু করবা হচ্ছিল যে তোমার টিচার জিজ্ঞেস করবে যে এই গার্ডেনটা কেন করতে চাও, তোমাদের কি কি উপকার হবে, তখন তুমি এটার উপকার সম্পর্কে, যে গার্ডেনে থাকলে আমাদের মন প্রফুল্ল থাকবে, আমরা বাগানে একটু রেস্ট নিতে পারবো, বা তারপর হচ্ছিল এটার ফুলগুলো আমরা কাজে লাগাতে পারবো, এইগুলো বিভিন্ন জিনিস কাজে লাগানোর ব্যাপারে। তারপর লাস্টে টিচার যদি পারমিশন দেয় তখন বিদায় দিয়ে যে থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম, আই এম লিভিং নাও, বা আমি এখন যাচ্ছি এখান থেকে, তো বলবো ওকে যাও, এটা বললে শেষ ডায়লগটা এখানে। তাহলে আজকের পার্টে আমরা যা যা শিখলাম সবগুলো টপিক সম্পর্কে তোমাদের রিভিশনও হয়ে গিয়েছে। এখন তোমরা এই ফরম্যাটগুলো ধরে ধরে প্রিপারেশন নিলে ইনশাল্লাহ তোমাদের প্রস্তুতি আরও জোরদার হবে।